আরটিভির পডকাস্ট জুম বক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা এবং আজকে অতিথির আসনে আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতের সাথে সাথে তার আরেকটা ক্ষেত্রেও বেশ পরিচিতি রয়েছে, সেটা হচ্ছে উপস্থাপনা, বাট তাকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবেই চিনি। তার নাম হচ্ছে আর্নিক। হ্যালো। হাই। হাই, কেমন আছো? আমি বেশ ভালো আছি। আই থিঙ্ক তুমিও বেশ ভালো আছো। খুব ভালো মুডে আছি আমি। আমার সামনে যখন পছন্দ মতো একটা অতিথি পেয়ে যাই, যখন আমি বুঝি তার সাথে আমার আড্ডাটা জমবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার আমার এক্সপিরিয়েন্স এরকম চাই আমি, যেটা কিনা সামনের মানুষটার সাথে আড্ডাটা আসলে জমে উঠুক। বিকজ দিন শেষে আড্ডাটা না জমলে কোথায় যেন একটা কমতি মনে হয়, তাই না? তো আমাদের আজকে আড্ডাটা ফার্স্ট, সো আমি একেবারে শুরু থেকে তোমার কাছে আজকে গল্প শুনবো বেসিক্যালি। সো শুরুর জার্নির গল্প শুনবো। ইফ আই এম নট রং, 2009 সালে ঢাকায় এসে এই প্রফেশনাল জার্নিটা শুরু, এবং অনেক উপস্থাপনাও ওই সময়টা করা হয়েছে, বাট আমি ক্লিয়ার না পুরো জিনিসটা, তোমার মুখ থেকে শুনতে চাই যে জার্নির শুরুটা কিরকম ভাবে ছিল। গানের ক্ষেত্রে ঢাকায় এসে শুরুটা 2009, কিন্তু আমার অ্যাকচুয়ালি গানের শুরুটা তারও অনেক আগে, 2005-এর দিকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি, বা 8-9-এর দিকে, যখন একদম প্রথম দিকে শুরু হয়। তো গানের শুরুটা এরকম ছিল, আমরা ঘুরতে যেতাম গাড়িতে করে প্রত্যেক সপ্তাহে একবার। আমার কাজিনরা, আমার খালা খালুরা সবাই মিলে চিটাগংয়ে আমরা নেভালে ঘুরতে যেতাম। তখনের পতেঙ্গাটা আসলে অনেক ডিফারেন্ট ছিল। আমরা ছোটবেলায় সপ্তাহে একদিন আমরা যেতামই, বা মাসে 3 বার যাওয়াই হতো। গাড়ির মধ্যে যে জার্নিটা ছিল ওটা তখন এত ইজি রোড তো ছিল না, একটু লম্বা সময় নিত। আমরা গাড়ির মধ্যে গান করতাম, এবং গাড়ির মধ্যে গানে আমার গলাটা সবসময় একটু আলাদা করে শোনা যেত। তারপর আমাকে গানের টিচার দেয়া হলো, আমি গান করা শুরু করলাম। টিচারটা কোন বয়স থেকে দেয়া হলো? যেই সময়ে সব বাচ্চারা গান ছেড়ে দেয়, ওই সময় আমাকে গানের সাথে টিচার দিয়ে যুক্ত করা হলো। 9-এর দিকে যে আমি ক্লাস 6 থেকে আসলে গানের টিচার পেয়েছি। এর আগে আমাকে বহু জায়গায় ভর্তি করানো হয়েছে, কিন্তু আমি কোনোদিন শেষ পর্যন্ত আর শেষ করিনি। তারপর গানের টিচারের কাছে তালিম নেওয়া, উনি প্রত্যেক সপ্তাহে আসতেন। আস্তে আস্তে করে একদিন রিয়েলাইজ করলাম যে বাসার পাশে একটা পূজা মণ্ডপে গান হচ্ছে, সেম গানটা আমিও গাইতে পারি। আমার মাকে ডেকে প্রথমে বাইরের গানটা শোনালাম, ঘরের ভিতরে গিয়ে, শীতকাল ছিল, ঘরের ভিতরে গিয়ে আমি গানটা শোনালাম। অ্যান্ড আমার মাকে আমি তখন ওই বয়সে জিজ্ঞেস করলাম, আই থিঙ্ক আমি ক্লাস 7 বা 8-এ পড়ি, 2টা গানের মধ্যে কোন গানটা কে সবচেয়ে ভালো করে গিয়েছে, কি বাইরেরটা না আমি? বললাম অনেস্ট ওপিনিয়ন দিতে। সো মাই মাদার সেড যে ওইটার চেয়ে তোমারটা শুনতে ভালো লেগেছে, কিন্তু তুমি যদি আরো ভালো করতে চাও তাহলে তোমাকে আরো শিখতে হবে, যেটা টিপিক্যাল মায়েরা বলে। ওখান থেকে ইচ্ছা আমি গান করব, আমি স্টেজে গান করব। বিকজ তখনের ভাবনাটা এরকম ছিল, ছোট মন মানুষ, মানে ছোট মানুষের মন তো একটু ডিফারেন্ট হয়। মানে ও যদি এরকম গান করতে পারে, আমিও গান করতে পারবো, আমি আরেকটু বেটার করব। ওই চ্যালেঞ্জ থেকে শুরু হলো, ওই যে where there is a will there is a way। হাঁটতে 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 কোথা থেকে জানি কি হয়ে গেল। মামার বিয়েতে গান গাইলাম, ওখানে যারা বাজাতে আসলো তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। আমার পুরো গানের জার্নিটা আসলে অনেক বেশি আমার কমিউনিকেশন স্কিলের কারণে, নেটওয়ার্কিংয়ের কারণে আমি অনেক বেশি মনে হয় তাড়াতাড়ি এই জায়গাটা পর্যন্ত আসতে পেরেছি, যে এটা আমি চাচ্ছিলাম। তারপর যখন ঢাকায় এলে, সেটা কি গান নিয়েই ঢাকায় আসা, নাকি লেখাপড়া সবকিছু পারপাস ঢাকায় এসে গানের শুরু? আমার ব্রেনের ভিতরে গান ছিল, বাট আমার বাসায় বলতে হচ্ছিল আমার পড়াশোনা। আচ্ছা। চিটাগংয়ে ততদিনে অনেক বছর স্টেজে পারফর্ম করে ফেলেছি। এরপর মনে হচ্ছিল আই ওয়ান্ট টু গো অন আ ন্যাশনাল লেভেল, যেখানে আমি কাজ করতে পারবো, সবার মাঝে আমার একটা গান থাকবে। ওখান থেকেই শুরু, চিটাগং থেকেই আসলে আমার পপুলার গানগুলোর রেকর্ডিং করা। অ্যান্ড 2010-এ আমি একটা সুন্দর সুযোগ পাই, আমি আমার পড়াশোনার জন্যই ঢাকায় চলে আসি। আমার দাদুর বাড়ি এখানে, সব কিছু। আমি ছোটোবেলায় অনেকটা সময় নানুর বাড়িতে পার করেছি, চিটাগং আমার নানুর বাড়ি। সব শেষ করার পর যখন আসলাম, তখন তো আমাকে আর কেউ থামাতে পারে না। এবার আমি আমার মতো করে কিভাবে কি করতে হবে খুঁজে খুঁজে, আমি প্রচণ্ড রকমের প্রশ্ন করি। তো মানুষকে প্রশ্ন করতে করতে এটার উত্তর খুঁজতে 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 তারপর একটা জায়গা পর্যন্ত পৌঁছানো, সেখান থেকে কাজগুলো কিভাবে আসা। লাক অনেকটা সাপোর্ট করেছে, নাহলে মানুষের জীবনের একদম প্রথম দিককার গানই খুব বেশি পপুলার হয়ে একদম মহাস্টার, আমি মহাস্টার হতে পারিনি, বাট আমার গান মানুষের পছন্দের ছিল। ওদের তখন এফএম-এর একটা দারুণ ভূমিকা ছিল, এফএম রেডিওগুলোতে বাজতো। এভাবে করেই জার্নিটা শুরু। এক পর্যায়ে মনে হলো যে
আমার তো একটা অ্যালবাম লাগবে, আমার তো আইডেন্টিটি কি, আমার অ্যালবাম নাই। মিক্সড অ্যালবামে প্রচুর কাজ করতাম, উপস্থাপনা তখন অনেক বেশি করতাম। এক পর্যায়ে গিয়ে দেখলাম উপস্থাপনা মনে হয় আমার লাইফের একটা মোটামুটি ব্যারিয়ার ক্রিয়েট করছে, আইডেন্টিটি ক্রাইসিস করে দিচ্ছে আমাকে। কারণ আমি দেখছি আমি বড় শোগুলোতে ডাক পাচ্ছি গান গাওয়ার জন্য না, কথা বলার জন্য, উপস্থাপনা করার জন্য, কিন্তু আমি তো আসলে আসছিলাম গান করতে। একদিন হঠাৎ করে একটা বিশাল বড় স্টেজ, সামনে অলমোস্ট 15,000 মানুষ, চিটাগংয়ে একটা প্রোগ্রাম ছিল। আমি উপস্থাপনা করে আমার কলিগরা যারা আছে মিউজিশিয়ান, ওদের নাম বলছিলাম। অ্যান্ড at that moment I decided this is going to be my last show. আচ্ছা, নেক্সট আমি যত বছর এরকম বড় স্টেজগুলোতে পারফর্ম করব না, আমি তত বছর উপস্থাপনা করব না। এন্ড আই ডিড ইট। আমি করিনি এর মাঝে। আচ্ছা, এরপর থেকে আমার উপস্থাপনাও করা হয়নি, বন্ধ করে দিয়েছিলাম। তবে বছরে একটা উপস্থাপনা করি, আমার খুব ভালোবাসার জায়গা থেকে করি, সেটা হচ্ছে ঢাকা লিট ফেস্ট। ওখানের কাজের ধরনটাই অনেক ডিফারেন্ট, আমি এনভায়রনমেন্টটাই অনেক ডিফারেন্ট, অনেক মানুষের সাথে কথা বলতে পারি, ওদের কাছ থেকে জানতে পারি। খুব কম সময়ে আসলে এতটা ওভারওয়েলমড ফিল করার মতো আর কোনো ইভেন্ট পাইনি। দ্যাটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, করার জন্য চেষ্টা করি। এই তো ওখান থেকে উপস্থাপনা সাইড হয়ে গেল, গান নিয়ে আমি চলতে থাকলাম। গানের জার্নিতে এবার আসি, যে শুরুতে যখন, হ্যাঁ স্বপ্ন তো মানুষ বড় দেখে, কিন্তু স্বপ্নের শুরুতে, স্বপ্নযাত্রার পথে বাধা কি ছিল শুরুতে, কতটুকু মসৃণ ছিল? অনেস্টলি স্পিকিং প্রথম দিকটাতে খুব বেশি যে আসলে কষ্ট হয়েছে তা কিন্তু না। প্রথম দিকটাতে আমার ফ্যামিলি আমাকে অলওয়েজ সাপোর্ট করতো। আমার মা আমাকে আমি চট্টগ্রামের বেশ সম্ভ্রান্ত একটা পরিবার থেকে আমার আসা। আমার মায়ের ফ্যামিলির দিক দিয়ে যদি দেখি, এরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং আমার বড় আব্বা, ওনার নামে লিটারালি চিটাগংয়ের একটা রোড আছে। ওনারা ওই রকম জায়গা থেকে এসে একটা স্টেজে উঠে গান করা চিটাগংয়ের মানুষের জন্য এটা বেশ ডিফিকাল্ট একটা জিনিস মেনে নেওয়া। সেই জায়গা থেকে আমার মা চাইতো আমি গান করতাম। অ্যান্ড আমার মাই কিন্তু আমাকে বিভিন্ন শহরে কখনো কাজ করতে দিত না, বলতো যে তুমি গ্রামের অনুষ্ঠানগুলো করো, ওগুলাতে তোমার প্র্যাকটিস অনেক বেশি হবে অ্যান্ড তুমি সবার সামনে আসবাও না। আমার মা আমাকে ব্যাক এন্ড থেকে এভাবে সাপোর্ট দিয়ে যেত। কারণ দেখা যেত আমার খালারা, আমার মারা 8 বোন, ওদের সবার চেহারা কারো না কারোর সাথে মিলে। কোথাও গেলে বলে তুমি অমুকের বোন না, তুমি অমুক না, তমুক না। আম্মা একটু তখন অকওয়ার্ড ফিল করতো যে আমি প্রোগ্রামে, কারণ চিটাগংয়ে এই জিনিসটা তখন ওইভাবে ভালো করে দেখতো না। তারপরে অনেকটা স্ট্রাগলের পর গিয়ে আসলে নর্মালাইজ হয়েছে, ফ্যামিলিও ব্যাপারটা বুঝতে পেরেছে। সেটা বোঝার একটা বিশাল বড় কারণ ছিল আমাকে যখন টেলিভিশন স্ক্রিনে দেখেছে, তখন আসলে তাদের মনে হয়েছে না ঠিক আছে, তাহলে শি ইজ অলসো ডুইং সামথিং যেটা রেকগনিশন আছে। খুব যখন টেলিভিশনে আসলে আমি শুনেছি এর আগে তোমাকে বিভিন্ন জায়গায় বলতে, ইনফ্যাক্ট তোমার একটা থাম্বনেইলই বলবো, ওটা আমার ভিতরটা শোনা হয় নাই, তোমার মুখের কথা ছিল যে নাম বললে হয়তো বা অনেকেরই সমস্যা হয়ে যাবে। তার মানে তুমি লাইফে এরকম বেশ কিছু সমস্যায় পড়েছো যে নামগুলো হয়তো বা তুমি নিতে পারছো না শুরুর দিকে, ইজ ইট? সেটা তো সব সময়। একে তো হচ্ছে আমি এই জায়গাটাতেই কাজ করছি, প্লাস আমি যাদের নামগুলো নিব ওরা এতটাই পাওয়ারফুল হয়ে বসে থাকে, আমাকে দমিয়ে ফেলতে ওদের একটুও সময় লাগবে না। সেটার জন্য না, তার চেয়েও বড় কথা হচ্ছে আজকে আমি নামটা বলে দিলাম, কালকে সে একটা নতুন গল্প নিয়ে আসবে না, এটার কোনো ভিত্তি নাই। আমার কাছে ওই প্রত্যেকটা জিনিসের লিখিত কোনো এভিডেন্স নাই, ওগুলো আমার এক্সপিরিয়েন্স। যেটা লিখিত কোনো এভিডেন্স নাই, একটা কনভারসেশন যেটা রেকর্ডিংও আমার কাছে নাই, আমি ওটা নিয়ে কিভাবে কতটুকু ফাইট করতে পারবো? তারপরও কাজ করে যাচ্ছ, মানে অফকোর্স ইউ আর আ ফাইটার। একদম শুরুর দিকের কোনো ঘটনা মনে পড়ে যেটা যখন একদম তুমিও নতুন এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে, কারণ স্টেজ শো ওই সময় আর মিডিয়া ইন্ডাস্ট্রিটা কিন্তু একদম ডিফারেন্ট একটা জায়গা, সেখানে কি ধরনের রাজনীতির বা কোনো কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল কিনা একদম শুরুর দিকে? মিডিয়া কি এটা বুঝতে বুঝতেই তো 10 বছর পার করে দিলাম, তারপর গিয়ে এখন আই ক্যান রিড দ্য রুম। আচ্ছা, তাও অনেক কষ্ট হয়, আমি চেষ্টা করি। তবে প্রথম দিককার যেটা ছিল, যে কেউ খুব সহজে এসে অনেক রকমের প্রলোভন দেখানোর চেষ্টা করতো। যেহেতু আমার ফ্যামিলির একটা সবসময় সাপোর্ট ছিল, আমার ভিতরে কখনো লোভ ছিল না। লোভ থাকলে হয়তো আমি অনেক বড় স্টার হয়ে যেতাম। লোভ দেখিয়েছিল কেউ? অবশ্যই, সব সময় দেখিয়েছে। গল্প শুনি কি ধরনের লোভ দেখানো হয়েছিল গানের জন্য? সময় একটা লোভ এরকম ছিল যেটা সবচেয়ে এক্সাইটিং একটা লোভ, ওটা আমি ওই লোভে
প্রস্তাব দেওয়ার পর, মানে ওই রকম প্রস্তাব দেওয়ার পর আমার নিজেকে লিটারালি ঘরের মধ্যে প্রায় 1-2 সপ্তাহ বন্ধ করে রাখতে হয়েছে। একজন বড় মাপের মানুষ, ওনার চেহারা কেউ চেনে না, ওনার নাম সবাই জানে, আমাকে বিভিন্ন মানুষ মারফত আমি গানের মানুষ উপস্থাপনা করে আমাকে দিয়ে অ্যাড করাতে চাইলো, এবং অ্যাড না করলে ওনাদের পাস্টের কি কি ঘটনা আছে, অন্যান্য মডেলদের সাথে কি কি হয়েছে, কত খারাপ কিছু হয়েছে, সেগুলার একটা বর্ণনা দেওয়া হতো। তারপর আমি চিন্তা করলাম আমি হচ্ছি গানের মানুষ, যার মাধ্যমে আসে তাকে বললাম আমি গানের মানুষ, আমি গান করব। এই মডেলিং, অ্যাড এসবের প্রতি আমার আসলে কোনো আকাঙ্ক্ষা, আমার কোনো ইচ্ছাই নাই ওই দিকে যাওয়ার। অ্যান্ড ওখানের অ্যামাউন্টটাও ছিল বিয়ন্ড মাই এক্সপেকটেশন, যেভাবে আমাকে দেওয়া হচ্ছে। তারপর আমি তখন একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি আসলে এই কাজটার জন্য আসি নাই। অলরেডি উপস্থাপনা করে আমি আমার মিউজিককে অনেক পিছনে ফেলে দিয়ে আসছি, আমার আবার এটাকে রিকভার করতে হবে। ঘরের মধ্যে বন্দি ছিলাম প্রায় 2 সপ্তাহ মতো, অফিসে যেতাম না, তখন মাত্র নতুন নতুন অফিস শুরু করলাম। ওইটা এক রকমের এক্সপিরিয়েন্স ছিল। হরেক রকমের মানুষজন যারা পাওয়ারফুল সিটেড ছিল তারা বলতো আমি তো অমুক শিল্পীকে এটা করে দিয়েছি, দেখেছো অমুক শিল্পীর ঈদে অমুক শিল্পী সবগুলা চ্যানেলে গান করলো, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমিও তোমাকে এরকম সবগুলা চ্যানেলে গান করার সুযোগ করে দিব। আমি বলছি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাকে বললেন আপনার আমার গান পছন্দ হয়েছে, বাট আমি আসলে এখন ওইভাবে ভাবছি না কিছু, পরবর্তীতে যদি কখনো আমি চিন্তা করি। আমিও মানে নিজের গা বাঁচিয়ে আসলে চলে আসা, আমি এটাকে বলি যে পিছলায় যাওয়া। এত বছরের জার্নিতে আমি এতটুকু শিখলাম যে কিভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে খুব টেকনিক্যালি আস্তে করে বের হয়ে চলে আসা। তুমি গানের শুরুটা ছিল গান উপস্থাপনা দিয়ে, গানের মানুষ তুমি, সেখানে কুপ্রস্তাবটা আসলো বিজ্ঞাপনের দিক থেকে। গান নিয়ে কখনো গান রেকর্ডিং যেটা শিল্পীর স্বপ্ন, অবশ্যই আসছে। একটা সময় এরকমও ছিল, আমার প্রথম 2টা গান হওয়ার পর ওই কম্পোজারই আমার সাথে রাতের বেলা কথা বলতে চাইতো, এবং আমি কথা বলতাম না, কারণ আমি জানি তার একটা পরিবার আছে, ওই পরিবার যেই বাসায় থাকে ওই বাসাতে গিয়ে আমি আসলে ভয়েস দিই, সাথে আমার মা বসে থাকে। তা একটা মানুষের সাথে আমি সবকিছু জানার পর আমি তো কথা বলতে চাইবো না। এরকম করে বেশ কয়েকবার বলার পর, আমার সাথে কথা বলতে ফেল হওয়ার পর আসলে ওই যে গানগুলো পাইপলাইনে ছিল ওগুলো আমার কাছে আসেনি। পরবর্তীতে ওই গানগুলো ভয়াবহ রকমের হিট হয়েছে। আমিও নিজেকে বললাম যে ঠিক আছে, আমি তো আসলে আই হ্যাড অ্যান অনেস্ট ওয়ে অফ লিভিং। আমার বাবা খুব সৎ মানুষ, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদেরকেও যে শিক্ষা দিয়েছে ওভাবেই যাওয়ার চেষ্টা করেছি। ইটস ওকে, প্রবাবলি দিস ইজ নট মাই টাইম, বাট দ্য টেবলস উইল টার্ন। ছোটবেলা থেকে বিশ্বাস করি যে টেবল টার্ন হয়। আমি যদি 9 থেকে ধরি 24, প্রায় 15 বছরের একটা জার্নি, এখনও কি এই ধরনের এই মিউজিক ইন্ডাস্ট্রির ডার্ক সাইডগুলো ফেস করতে হয়, বা এখন কিভাবে ডিল করো? এখন কি ধরনের প্রস্তাব আসে? 10-15 বছর প্রথম দিককার আসলে উপস্থাপনাতে অনেকগুলো বছর চলে গেছে। গানটাও পাশাপাশি করছিলাম, অল্প 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 করে করছি, যেহেতু তখন অতটা পরিচিতি ওভাবে ছিল না, কিন্তু কাজ করতাম, স্টেজ শো করতাম। এখনের ক্ষেত্রে যেটা হয়েছে, যাদেরকে এত বছর ধরে যেসব মিউজিশিয়ানদেরকে আমরা পরিবার মনে করে সামনের দিকে এগোই, যাদেরকে আমরা জেনুইনলি, আমি আমার দিক থেকে বলছি, আমি জেনুইনলি আমার পরিবার মনে করি বা বড় ভাই মনে করি, সেই ধরনের মানুষ 15 বছর পর, যে কিনা প্রথম দিন থেকে আমাকে চেনে, সে যখন এসে এতদিন পর এসে আমাকে বলে, একটা খারাপ কথা বলে, তো তোর ক্যারিয়ার আমি বানাই দিব, তুই টেনশন করিস না, তোর ক্যারিয়ার আমি বানাই দিব, খালি যখন যা বলবো তাই করবি। কি করতে বলে, কি চায় তারা অ্যাকচুয়ালি? একটা যেরকম শুরুর দিকে ছিল রাতে কথা বলা, না ডেফিনেটলি ওরকম না। ওই ভাষাটা এমন এতটাই শ্রুতিকটু, আমি বলতে পারবো না কি আমি আসলে জানি না। এরকম অন ক্যামেরা বলাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, বিকজ আমার নিজেরই ওই কথাটা ডাইজেস্ট করতে বেশ অনেকটা সময় লেগেছে। আমি আসলে কখনো বুঝি নাই যে যেই মানুষগুলাকে বা যেই মানুষটাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখছি এত বছর ধরে, ওই জায়গা থেকে হঠাৎ করে সে আমাকে এরকম একটা প্রস্তাব দিয়ে বসবে, তোকে যখন যা করতে বলবো তাই করবি। আমি বললাম সেটার মানে, যেখানে কাপড় খুলতে বলবো ওখানে কাপড় খুলে ফেলবি। আমাদের দেশের একজন মিউজিশিয়ান যিনি কিনা সবগুলো চ্যানেলে প্রোগ্রাম করে, এবং সে প্রত্যেক দিন প্রডিউসারদেরকে সকাল বিকাল রাত ফোন করে সবগুলো চ্যানেলে প্রোগ্রাম করে, আর্টিস্ট ম্যানেজমেন্টও সে করে দেয়, সব কিছু করে দেয়। তা আমি একটা পর্যায়ে চিন্তা করলাম,
আমি তো আসলে ওর সাথে আমার ওরকম কোনো সম্পর্কই ছিল না এত বছর ধরে। বড় ভাই হিসেবে আমি আমার এখনকার এত লম্বা সময়ে মিউজিশিয়ানদেরকে আমি আমার পরিবার মনে করেছি। এদের সাথে কখনো প্রেম করতে হয়, এদের সাথে পীড়িতের আলাপ করতে হয়, আমার দ্বারা এগুলো সম্ভবই না। বিকজ আমার পছন্দ যেসব জায়গায়, সেসব জায়গা আসলে এই জায়গাটা না। আমার কাজকে আমি আমার প্রার্থনা মনে করি, সত্যি কথা যেটা। আমি যখন যেখানে কাজ করি ওখানে আমার কখনো আমি কোনো কিছু খারাপ কিছু করি নাই, আমি এতটুকু হলফ করে বলতে পারবো। সো দ্যাট ওয়াজ ভেরি শকিং ফর মি। আই ওয়াজ ইন ট্রমা। অনেক রকমভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা, অনেক দিন একটাই কথা বলতো, আমার নাতে আগ্রহ বেশি। আমি সুন্দর করে বলতাম যে তোমাকে আসলে আমার এত বছর পর এসে এরকম একটা খারাপ জিনিস আমার শুনতে হবে এবং শোনার পর তোমার সাথে আমার কাজ করতে হবে, এটা চিন্তা করলে আমার কেমন জানি লাগতেছে। কতদিন আগের কথা এটা? এই বছরেরই প্রথম দিককার ঘটনা। এবং আমি এটাও বলছি যে জীবনের এই পর্যায়ে এসে, যেগুলো এতদিন ধরে করি না, এই পর্যায়ে এসে আমার তোমাকে দেওয়ার মতো কিছু নাই। সর্বোচ্চ যেটা দিতে পারবো সেটা হচ্ছে আমার যে রেমুনারেশন, তার চেয়ে তুমি যত খুশি বাড়ায় রেমুনারেশন নাও, ওই ফিনান্সিয়াল কার্ডটুকু তুমি রেখো, আমারটা আমাকে দিয়ে দিও, আমি তখন কাজ করবো। এটা প্রথম দিককার কথা ছিল। বাট যেদিন ফাইনালি খারাপ কথাটা আমাকে বলে ফেললো, তারপর থেকে আমি কমপ্লিটলি ওইখান থেকে সরে গেলাম। এবং ইট গিভস মি পেইন, কারণ ওই মানুষগুলোকে তো আমি আমার পরিবারের মানুষ মনে করতাম। তুমি যেই কাজিনটাকে মনে করো যে তোমার খুব ক্লোজ, ওই কাজিনটা যদি তোমাকে কোনোদিন এরকম খারাপ কথা বলে, তুমি আর কোনোদিন ওই কাজিনের সামনে যাবা, ওই কাজিনের সাথে কথা বলবা? যে মানুষটা এরকম খারাপ প্রস্তাব দিল, বললো, নিশ্চয়ই তাকে বাকিরা চেনে, যেহেতু বলছিলে যে মিডিয়ার বেশ পরিচিত ব্যক্তিত্ব, তো সবসময় হয় না একটা গ্রুপিং হয়ে যায়। কিন্তু এই প্রস্তাবে না করার পরে এমন কি হয়েছে যে আরও কিন্তু কোনো কাজ থেকে বাদ হয়ে গেছো, বা আসলে সঙ্গীতাঙ্গনের রাজনীতির শিকার কতটুকু হতে হয়েছে এরপর, বা ওভারঅল? ওই স্পেসিফিক ঘটনাটাকে কেন্দ্র করে অনেকগুলো গল্পই হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার একটাই বক্তব্য ছিল, আমি প্রথমে জানতে চেয়েছিলাম, তারপর দেখলাম আসলে জানতে গেলে মনে হয় আমি আমার নিজের শান্তিটাকে নষ্ট করব, আমি জানতে চাই না। আই স্টপড ইট ওভার দেয়ার। এবং আমি বলেছি আমি আর এই ব্যাপারে কাউকে জিজ্ঞেস করব না, কোনোদিন কিছু বলবো না। তবে হ্যাঁ, আমার যদি কখনো সুযোগ হয় আমি এই ব্যাপারে কথা বলবো, কারণ ইটস নট অনলি মি, আমার আশেপাশের আরও অনেকগুলো ফিমেল কলিগ আছে যাদের এক্সপিরিয়েন্স সেম। কেউ সেটেল করে যায় ওই লোভটুকু সামলাতে না পেরে, কেউ আমার মতো প্রতিবাদী, অনেক জোরে আওয়াজ তোলে, কিন্তু তারপর আমরা একই জায়গায় কাজ করি। দিন শেষে তো এখানেই থাকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আমি ওদের নেটওয়ার্ক ওরা এমনভাবে করে রাখে যে আমাকে যদি আজকে ডাউন করে দিতে চায়, ওর একটা কথাই যথেষ্ট। কারণ সামহাও আল্লাহ মানুষকে কিছু পাওয়ার দিয়ে দেয়, প্রবাবলি দ্যাট পারসন হ্যাজ দ্যাট ম্যানিপুলেটিভ পাওয়ার, যেখানে আমি নিজেকে মাঝে মাঝে মনে করি হয়তো আমি এটাকে বিট করতে পারবো না, তখন আমি আমার জোন চেঞ্জ করে ফেললাম। এটা আমার জায়গাই না, এটা নিয়ে ভাবারও আমার কোনো দরকার নাই। বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্সগুলো হয়। আজকে আমার সাথে হলো, গতকালকে আরেকটা মেয়ের সাথে হয় নাই, আমি বলতে পারবো না। আগামীকাল আরেকটা মেয়ের সাথে হবে না, এটা আমি বলতে পারবো না, হবে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, বাট অল দ্য গার্লস দে নিড টু প্রোটেক্ট দেমসেলভস। লোভ দেখালেই যে লোভের মধ্যে ঝাঁপায় পড়ে যেতে হবে এমন কোনো কথা নাই। মানে তুমি বলছিলে যে তুমি না বলেছো, অনেকে হয়তো বা প্রস্তাবে সম্মতি দিয়ে ফেলে, এটা যার যার নিজের পার্সোনাল চয়েস। তোমাকে যদি বলি যে এত বছরে এসে ইন্ডাস্ট্রিতে বন্ধু বানাতে পেরেছো কাউকে মন থেকে, যাদের তুমি বলতে পারো এখনো যে ইন্ডাস্ট্রিতে তোমার বন্ধু? এই প্রশ্নটা আমাকে কিছুদিন আগে আমাদের আরেকটা কলিগ আছে তিশা করেছিল। আমরা অনেকজন আর্টিস্ট একসাথে বসা, হঠাৎ করে সে আমাকে কর্নারে, আমি আরও চা খাচ্ছি, বললো যে এতগুলো মানুষের মধ্যে এখানে তোমার বন্ধু কয়টা? আমি তিশার দিকে হা করে তাকানো, আমার কাছে কোনো উত্তর নাই। সত্যিকারের বন্ধু যেটা হয়, আমি ইন্ডাস্ট্রি থেকে সত্যিকারের বন্ধু ওরকম করে পাইনি। 2-1জনকে আমি আমার ক্লোজ টু মাই হার্ট বলতে পারি, যারা কিনা মিউজিকের সাথে রিলেটেড না, তবে যেটা একেবারে পিওর বন্ধুত্ব। প্রবাবলি আমিও চাইনি যে আমার বন্ধুত্ব এরকম হয়। আর যাদের সাথে বন্ধুত্ব হয়েছে আগের সময়গুলোতে ছিল, বন্ধুত্ব হয়েছে, আমরা একসাথে ঘুরতে যেতাম, খেতে যেতাম, শপিংয়ে যেতাম, সুখ দুঃখ আলোচনা করতাম। তারপর একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে আই ওয়াজ বিইং ইউজড, যে
আমার ইমোশনালিও যে মানুষকে অ্যাবিউজ করা যায়, তখন গিয়ে আসলে বুঝতে পেরেছি যে বন্ধুরূপে অনেক রকমের মানুষ আসে, তবে বন্ধুকে চিনে নেওয়ার যেসব পথগুলো, ওগুলা ইউ হ্যাভ টু থিঙ্ক ইট ইন ইয়োর ওয়ে। সবাই বন্ধু, সবাই সামনে থাকে বন্ধু, বিপদে কয়টা মানুষ সেই বন্ধুত্ব রাখতে পারে বা আনন্দে কয়টা মানুষ সেই বন্ধুত্বে থাকতে পারে, সেটা দিয়ে মনে হয় বন্ধু যাচাই করা বেটার। আই এম আ ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড যে আমার আশেপাশে, আমার ইন্ডাস্ট্রির বাইরের কথা বলছি, যে বন্ধুবান্ধবগুলো আছে খুব হাতে গোনা, এবং সারা জীবন আমি আর নতুন কোনো বন্ধু বানাবো না, এটা আমি সবাইকে বলি, আমি নতুন কোনো বন্ধু বানাবো না। আপনার কি অন্য কোনো প্রপোজাল আছে যে আমার নতুন পরিচয় হলো এরকম? কি হতে পারে সেই প্রপোজালগুলো বন্ধুর বাইরে? বন্ধুর বাইরে অবশ্যই কাজের একটা জায়গা থাকে, অফকোর্স আমরা প্রফেশনালি কাজ করি। আমার আসলে বন্ধু বান্ধবের বাইরে প্রফেশনাল জায়গার কিছু মানুষ, আর যাদের সাথে ইন্ডাস্ট্রি, যাদের সাথে হাহি আমি মানে হাসাহাসি করতে খুব পছন্দ করি, ওদের সাথে আড্ডা টাড্ডা দেয়া, এতটুকু। আর এর বাইরে মানুষকে দূরে সরানোর জন্য সবচেয়ে বড় কথা হয় যে আমাদের যেটা সবসময় হয় যে আমি তোমার বন্ধু হতে চাই। সরি, বন্ধুর কোটা শেষ, আর কোনো নতুন বন্ধু হবে না। আই হ্যাভ ইনাফ বন্ধু। এরপর যদি হয়ে যাচ্ছে আর্নিক অনেক, এটা এত অনেক বড় একটা রিজেকশন যে বন্ধুর কোটা শেষ। করা কথার মাঝখানে একটা তোমার মিষ্টি গান শুনবো, তারপরে আবার প্রশ্নে যাব ছোট্ট করে, জাস্ট টু চেঞ্জ ইওর মুড। এটা একদম প্রথম দিককার গান, গানটা ভীষণ পপুলার ছিল, নীলিমা। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জোছনানি নীরবে কাছে আসি। ও বলো না তুমি সেই না বলা কথা, গানে গানে ওই নীলাকাশ, ওই দক্ষিণা বাতাস আমাকে কাছে টানে। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর জানাতে, তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। চমৎকার চমৎকার। যেহেতু বলছিলাম যে মুড চেঞ্জ করবো, তা এতক্ষণ সব ক্রুয়েল মানুষদের নিয়ে আমরা কথা বলছিলাম, বাট তোমার একটা মন্তব্য ছিল যে জায়েদ খানের মতো ইনোসেন্ট মানুষ নাকি আমাদের দেশে আর নাই। কেন করেছিলে এই মন্তব্যটা, আমি একটু জানতে চাই। তুমি জায়েদ খানের সাথে সামনাসামনি কখনো কথা বলেছো বা তুমি বলেছি অ্যাজ এ হিউম্যান বিইং তুমি কখনো ফিল করো নাই যে ওখানে একটা ইনোসেন্স আছে যেটা অন স্ক্রিন, ওটা অন স্ক্রিন? আমার জায়েদ খানের ইন্টারভিউ করা হয়েছে, আগে পরে কথা বলা হয়েছে, এতটুকু, তার বাইরে আর কখনো দেখা হয়নি। আচ্ছা, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, কেন আমি মানুষ চিনি না, সো আমি কোনো মন্তব্য করতে চাই না কাউকে নিয়ে। আই এম ভেরি ব্যাড এট দিস। তোমার কেন মনে হয়েছে যে উনি সবচেয়ে ইনোসেন্ট আমাদের দেশে? সবচেয়ে ইনোসেন্ট ওই মুহূর্তে সবার যা ওই এনভায়রনমেন্টে এরকম ছিল, ইট ওয়াজ ভেরি সার্কাস্টিক এনভায়রনমেন্ট, সেজন্য হয়তো সবচেয়ে শব্দটা ইনক্লুডেড হয়ে গেছে। বাট অনেস্টলি পার্সোনালি যতটুকু চিনি, কারণ মিডিয়াতে তো অনেক মানুষজনের সাথে যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, ওর ভেতর একটা ইনোসেন্স দেখি, যেটা অন স্ক্রিন ও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য করে বা যে ইন্টারভিউগুলো দেয়, ওইটা একেবারে একটা ডিফারেন্ট। বাট এর পেছনে আমরা যখন সবসময় একসাথে বিভিন্ন গ্যাদারিংসগুলোতে যাই, যদি কখনো দেখা হয়, ওই ইনোসেন্সটা যে তোমার জন্য ভালো চাওয়া বা তোমার আশেপাশের মানুষের জন্য ভালো চাওয়া, একটা ইনোসেন্স আছে, আমি খুঁজে পেয়েছি। আমি বললাম না, আই ট্রাই টু রিড দ্য রুম। তো এরকম অনেক অনেক জায়গায় হয়েছে যে, আমি জানি না এই প্রশ্নটা করা উচিত কিনা আমার, বাট আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আমাদের যখন এখন তো একটা ভাইরাল
টাইম চলছে, সব কিছুতে মানুষ ভাইরাল হয়ে যায়। তো আমি যদি জায়েদ খানেরটা ধরি, খুবই একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে, যে উনি খুবই ভাইরাল, উনি ব্র্যান্ডসের নাম এবং দাম বলে। তোমার কি মনে হয় দিস ইজ পার্ট অফ হিজ ইনোসেন্স, যে উনি অ্যাকচুয়ালি যেটা পরে, যেটা যা পরে, যত দামের পরে উনি বলে ফেলে জাস্ট ওনার এই ইনোসেন্স থেকেই? ফার্স্টলি আমি যেহেতু অ্যাডভার্টাইজিংয়ের মানুষ, আই আন্ডারস্ট্যান্ড যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ওয়ান্স ইউ ক্র্যাক দ্য কোড, ইউ আর থ্রু, তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। প্রবাবলি আমি এটা সবসময় বলি, জায়েদ খান মনে হয় ওর কোডটা ক্র্যাক করে ফেলছে, যার কারণে ও জানে ও কি বললে ও ভাইরাল হবে। এটার পিছনে আমরা যদি বিদেশি আর্টিস্টদেরকেও দেখি, প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু একটা বিশাল বড় পিআর টিম থাকে। এরা কিন্তু সবাই একটা স্ট্র্যাটেজি নিয়ে তারপর কাজ করে। আমাদেরও যখন কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে হয়, আমাদের পিআরের একটা আলাদা প্রসিডিওর থাকে। আমার কাছে মনে হয় ইটস ভেরি ভেরি organized, scripted and well executed. আমার কাছে এটা কমপ্লিটলি পিআর স্টান্ট মনে হয়। অ্যান্ড আমি দেখেছি যতবারই এই ধরনের কথাগুলো আসছে, এগুলা নিয়ে জায়েদ খানের পরবর্তীতেও আরো 2-1 আসছে যারা কিনা শাড়ি চুরির গল্প বলে অনেকটাই ভাইরাল হয়েছে। তোমার যদি অ্যাকচুয়াল ট্যালেন্ট থাকে, তুমি ওটা ডিসপ্লে করতে পারো, বাট বারবার একই স্টুপিডিটি কি তুমি করবা, বা একই জিনিস কি তুমি করতে থাকবা? স্টুপিডিটি কোনটাকে বলছো? এনিথিং, যারা মানুষ এখন ডিফারেন্ট রকমের কন্টেন্ট ক্রিয়েট করে, এক একজনের জন্য এক একটা জিনিস মনে হয় যে ইট মাইট ওয়ার্ক ফর মি, বা ওর যে টিজি ওই টিজির জন্য কাজ করে যাচ্ছে। আমি যদি তোমার কাছে জানতে চাই, মার্কেটিং এর মানুষ নিজেকে বলছো এবং তুমি জায়েদ খানের এটাকে বলছো ইটস আ পিআর, এখন কিন্তু খুব বলে যে নেগেটিভ মানুষ বেশি খায়, যদি মিডিয়ার ভাষাতেই বলি যে নেগেটিভ জিনিসটা মানুষ বেশি খায়, একটু নেগেটিভিটি দেখে, এবং ভাইরালের একটা ট্রেন্ড চলে। এখন ট্রেন্ডিং কোনটা? ওইটা ট্রেন্ডিং না, এখন হচ্ছে আমাদের দেশের ভাষায় হচ্ছে এটা ভাইরাল কন্টেন্ট। তো তুমি নিজে কখনো চেষ্টা করেছো এরকম ভাইরাল হতে? বিকজ ইউ নো দিস, যে কিভাবে ভাইরাল হওয়া যায়, তোমার কখনো এই চেষ্টাটা ছিল? ভাইরাল হওয়ার জন্য আমি যে কয়টা মেথড অ্যানালাইজ করে বের করেছি, এগুলো আই থিঙ্ক একটাও আমার দ্বারা সম্ভব না। সত্যি কথা, আমি বলবো না আমি কখনো এটা নিয়ে ভাবিনি, আমি ভেবেছি। আমরা সবাই ভাবি, আই সোয়ার গড, ট্রাস্ট মি, এভরিওয়ান থিংকস অফ গেটিং ভাইরাল, মোস্ট অফ দ্য পিপল। Okay, now I agree with you. Most of the people. হ্যাঁ, when I say যে একটা সার্টেন গ্রুপ আছে, এটা সবসময় চিন্তা করে এটা ভাইরাল হবে। আনফর্চুনেটলি কারোর জন্য কাজ করে না, ওই মেথডটা কাজ করে না। বাট আমি যখন আমি রিসার্চ করে কাজ করতে পছন্দ করি, যা যা করা দরকার, যা লিস্টগুলা, আমার দ্বারা সম্ভব না। তখন যেমন আমরা যেহেতু করছো না, আমরা কি 2-1 জানতে পারি, তাইলে হয়তো অনেকে টেকনিক পাবে যে এই টেকনিকে ভাইরাল হওয়া সম্ভব। কি কি চিন্তা তোমার মাথায় আসে যে আমি এগুলো করলে আই মাইট গেট ভাইরাল? আমার নিজের জন্য চিন্তা আসে না, অনেস্টলি স্পিকিং, আমার নিজের জন্য আসে না। হোয়াট ইজ ট্রেন্ডিং রাইট নাও, ইফ আই লুক ইনটু দ্য কন্টেন্টস অ্যান্ড হু আর দিস পিপল মেকিং ইট, তখন মনে হয় যে এই দেশের মানুষের একটা বদ্ধমূল ধারণা যেখানে, সেটা হচ্ছে যে গ্রামে গঞ্জের মানুষ, আমরা শুধু বাংলাদেশ বলতে আমরা যারা ঢাকায় থাকি মনে করি ঢাকা এবং আশেপাশে কয়েকটা, না, এর পেছনের যে বিশাল বড় একটা মফস্বলের মানুষ থাকে, এদের এন্টারটেইনমেন্ট কিন্তু ডিফারেন্ট। এরা কিন্তু রসালো গল্প করতে খুব পছন্দ করে, ওই কন্টেন্ট খুঁজে। সো কোনো টপিক যদি একটু ওই ঘরানার হয়, রসালো ঘরানার হয়, এটা ওদেরকে কেমন যেন একটা অদ্ভুত রকমের আনন্দ দেয়। এটা সাম ফাইন্ড ইট ইন্টারেস্টিং, কারো তোমার আমার কাছে যেটা মনে হবে যে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সি দিস কন্টেন্ট, বাট দোজ কন্টেন্টস আর দ্য ওয়ান যেগুলা কিনা দোজ আর বিং ভাইরাল, মিলিয়নস ভিউ হচ্ছে। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য স্ট্যান্ডার্ড। তুমি কোনটাকে আসলে সিলিং ধরো। আমার জন্য যেটা সিলিং, ওটা তোমার জন্য সিলিং নাও হতে পারে। সেম গোজ যারা অন্যান্য জায়গায় থাকে, যাদের লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট, আমাদের মতো না, বা ওরা আরও কনজারভেটিভ জায়গায় থাকে, কিন্তু ওদের ডিজায়ারগুলো বা ওদের যেই ভালো লাগার জিনিসগুলো ওরা এক্সপ্রেস করতে পারে না। তুমি বোল্ড হয়ে কথা বলতে পারি, সবাই কিন্তু পারে না। আমাদের আশেপাশেও তুমি যদি দেখো, সবার পক্ষে সম্ভব না। আমি যদি একটু মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, উইথ ইওর পারমিশন, আমি শুরুতেই নিয়েছিলাম, আমি তোমাকে শুরুতেই বলছিলাম, আমাদের কথা হচ্ছিল যে
আমরা কিন্তু খুব চোখে দেখে বলতে পছন্দ করি, মানুষের ভিতরে কি আছে না দেখে বাহিরটা দিয়ে অনেক জাজ করি। এবং সেই জায়গা থেকে আমি তোমার সাথে কথা হচ্ছিল যে তোমাকে বডি শেমিংয়ের শিকার হতে হয় যখন তুমি স্টেজ শোজ করো কিংবা কাজের কথা যখন আসে। আমার জীবনের সবচেয়ে বড় রিজেকশন তো আমার ফিজিকের কারণে। আমার এরকম বহু বহু জায়গায় আমার নাম অলমোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, আমি জানি, ওই জায়গায় হঠাৎ করে আমার নাম বাদ কেন। এরকমও হয়েছে, আমি একটা শোয়ের জন্য আমার সব ঠিকঠাক, ওরা আমার কাজ দেখলো, দেখার পর ওদের ভাল লাগলো, আমার বললো যে কাউকে পাঠিয়ে অ্যাডভান্স কালেক্ট করে নিতে। তখন আমি আসলে স্টুডেন্ট ছিলাম, আমি নিজেই গেলাম কাজ শেষ করে। আমাকে দেখার পর ওরা বলল যে আপনি একটু বসেন। আমি অ্যাডভান্স আনতে গেছি, আমাকে বললো আপনি একটু বসেন। আচ্ছা বসলাম। বলকে আচ্ছা আপনাকে একটু পরে জানানো হবে, আমাদের স্যার একটু ব্যস্ত আছে, আমাদের ডিসিশন একটু চেঞ্জ হবে। আমি বললাম ওকে, আমি এত কিছু গা করি না, আমি ঠিক আছে চলে আসি। পরে আমাকে যে অ্যারেঞ্জার উনি ফোন করে বললো আসলে ওরা তো অন্য আরেকটা আর্টিস্টকে নিয়ে নিছে। আমি বললাম যে বাট আমি তো ফাইনালাইজড আর্টিস্ট ছিলাম, এটা কিভাবে হলো? তো উনি বলছে না, কেমন কেমন করলো। আমি পরে বললাম যে এটা কি জাস্ট বিকজ আমি একটু দেখতে ওদের মতো চিকন না তাই? বলে কি এরকমই আসলে ব্যাপারটা। আমি বলছি ওকে ফাইন, আই অ্যাকসেপ্টেড ইট। অ্যান্ড ইন্টারেস্টিংলি আই হ্যাভ আ কমিউনিটি। আমার কোনো দিন আর এটা নিয়ে কোনো কিছু মনে হয় নাই। আমি রিজেকশনগুলো পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে প্রবাবলি সামনের মানুষটা যেটা দেখতে চাচ্ছে হয়তো আমি ওরকম না, বাট যে আমার সাথে কথা বলে সে কিন্তু আমার যে গান শুনে সে কিন্তু আমার গানই শুনতে চাইবে, আমার সাথেই কথা বলতে চাইবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। যারা আমাকে পার্সোনালি চেনে তাদের কাছ থেকে আসেনি, বাট মোস্ট অফ দ্য টাইম ইয়েস আই ডু গেট রিজেকশনস ফর being a little curvy. Of course, curvy is always in fashion. You admit it or not, everyone likes it, wants it, and whatsoever. সোশ্যাল মিডিয়াতেও কি এটা নিয়ে কথা শুনতে হয়, বা ওভারঅল একজন মিডিয়া পার্সোনালিটি বা একজন পাবলিক ফিগার আমার তো সবচেয়ে বেশি কি ধরনের বুলিং এর শিকার হতে হয়? আমার সোশ্যাল মিডিয়ায় আমি কম্পারেটিভলি যদি অন্যদের থেকে চিন্তা করি আমারটা comparatively অনেক কম, because I'm very selective. I don't want any garbage in my social media কি বলে এটাকে, প্ল্যাটফর্ম প্রেজেন্স। আচ্ছা, আমার প্রেজেন্স আমি চাই না। আমি সিলেক্টিভ, যেহেতু আমার অনেক বন্ধু নাই, আমার অনেক ফ্যান নাই, অ্যান্ড সামহাও যারা আছে তারা অ্যাকসেপ্ট করে আমাকে আমার মতো করে। এটা অনেক বড় একটা কোয়ালিটি। বাট সবচেয়ে বেশি ক্রিটিসিজম যেটাকে বলে, আমি বললাম না, আই ট্রাই টু রিড দ্য রুম। আমাদের আর্টিস্টরা বিভিন্ন রকমের, আপুরা, ছোট বোনরা, ভাইরা, বড় ভাইরা একসাথে আড্ডা দিলে আমার সাথে খুব ভালো, আমি সাইডে গেলে আমাকে অনেক রকম আমাকে নিয়ে কথা বলে এবং আমি এটা বুঝতে পারি। আপুদের জেলাস অনেক বেশি, এটা ফিল করি, এটা দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। কোনোদিন আপুদেরকে কি সঙ্গীত জগতের আপুরা, সঙ্গীত জগতের অনেকগুলো বড় বড় আপু আছেন, ওনাদের যদি কখনো ওনাদেরকে একটু দেখতে কম ভালো লাগে বা ওনার সামনের মানুষটাকে যদি বেশি ভালো লাগে, ওনাদের মুখ কালো হয়ে যায়। এগুলো অনেকবার দেখছি। তখন ওরা ডায়মন্ড নিয়ে কথা বলে, তারপর ওরা জুয়েলারি নিয়ে কথা বলে, তারপর বিয়েবাড়িতে গিয়ে কোন আর্টিস্ট আমরা এক শিল্পীর বিয়ে বাড়িতে যাওয়া, ওনারা ওখানে বসে বসে কোনটা কত বুড়ির গয়না, কে কি দিল, এটা মনে হয় অমুক দিছে, ওইটা হ্যাঁ ওইটা অমুক দিছে, সেটাও তমুক দিছে, মানে আর কি অস্বস্তিটা কাটানোর জন্য আরেকদিকে চলে যায়। আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই শেষ দিকে এসে। আই নো ইউ হ্যাভ আ ডটার, এবং তুমি খুব গর্ব করে বলো যে তোমার মা তোমাকে শিখিয়েছে, তোমার মেয়েকে তুমি শেখাতে চাও, তোমার মেয়েকে এখন তুমি একটা প্রায়োরিটিতে রাখতে চাও। কিন্তু যেহেতু ওই যে স্ট্রাগল নিয়ে কথা বলছিলাম আমরা, একটা জায়গায় না এমনিতেই তো যা হয় মেয়েদের দোষটা একটু বেশি ধরা হয় সোসাইটিতে, তার উপর মেয়ে যদি মিডিয়ার হয় তাহলে তো কথাই নাই। তো এই যে সংসারটা টিকলো না, তখনও কি এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে মিডিয়ার মেয়ে, বা এখন কিভাবে ডিল করতে হচ্ছে অ্যাজ আ সিঙ্গেল মম? আমার বিয়ের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি আমার মা বাবার ঘরেই ছিলাম। আমার আলাদা কোনো সংসার কখনো আলাদাভাবে ছিল না। সো ওই জায়গা থেকে আমার খুব বেশি আমার নিজের ডিপ্রেশনের জায়গাটা একরকম ছিল, ওইটা কাটাতে বরং আমার একটু সময় লেগেছে। বাট সোশ্যাল যেই প্রেশারগুলো থাকে একটা পর্যায়ে বোঝার পর, কিছুদিন পর আমি যখন নর্মাল হলাম, আমি প্রথমে একদমই আই ওয়াজ লাইক আ ম্যাড। আমি নিজেকে নিজে চিনতাম না, আমি পাগলের মতো হয়ে গেছিলাম। পছন্দের ছিল বিয়েটা? নিজের পছন্দের ছিল?
অফকোর্স। সো ভালো লাগার জায়গা থেকেই সংসার করতে চাওয়া অ্যান্ড এভরিথিং। অ্যান্ড একটা সার্টেন পয়েন্টে আমি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠেই দেখলাম আমার সংসার আর নাই। তো আমাকে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে। আই ওয়েন্ট অ্যালং ঘুম থেকে উঠে নাই মানে আমি ঠিক বুঝলাম না, মানে খুব সার্টেন কোনো ডিসিশন ছিল আগে থেকে বোঝোনি যে কোন দিকে যাচ্ছে? আমি আজকের দিন পর্যন্ত জানি না আমার বাসায় যে ডিভোর্স লেটারটা আসছে ওটা কেন আসছে, আমি যেটা সাইন করে কাগজ উঠাই আনছি ওটা কেন আসছে, আমি আজকের দিন পর্যন্ত জানি না। অ্যান্ড আই থিঙ্ক আমি আর জানতেও চাই না। কত বছর পরে হয়েছিল এটা? আমার লাইফের খারাপ সময়টা খুব সুন্দর করে 1.5 বছরের মধ্যে ওভারঅল প্যাকেট হয়ে টাটা বাই বাই হয়ে গেছে। এরপর আমি আমার লাইফ সুন্দর করে গুছানোর সময় পেয়েছি। আই এম সো গ্ল্যাড যে আই ওয়েন্ট থ্রু অল দিস স্ট্রাগলস। নাহলে আমি মানুষের মন বুঝতাম না, আমি মানুষের ডিজায়ার বুঝতাম না, কে কি চায়। বললাম না, আমি আই ট্রাই টু রিড দ্য রুম। চেষ্টা করনি আর্নিক কখনো? আমি একটা সময় জিজ্ঞেস করনি যে কেন হলো এটা? তার আগে কখনো মানে সংসার জীবনটা বলছিলে যে নিজের বাসায় কেটেছে, তার মানে কি মানে কখনো বলনি সংসার করতে চাওয়ার কথা বা শ্বশুর বাড়ির লোকেদের সাথে সম্পর্ক কেমন ছিল সে সময়? আমি না এই ব্যাপারে খুব একটা কিছু বলতে চাই না, কারণ আমি এটাকে অনেক পিছনে রেখে সামনে চলে আসছি। আমি যদি ওই জায়গাটাতে যাই তখন আমার নিজেকে আবার ওই জিনিসের সাথে কাস্টম করতে হবে, ওগুলা বলতে হবে। আই ট্রাই টু কিপ ইট কমপ্লিটলি অ্যাসাইড। এটা আমার প্রায়োরিটি লিস্টের মধ্যেও না, এটা আমার জাঙ্কে পড়ে আছে। অ্যান্ড ওইটাকে আমি কিছু কিছু জিনিস ডিলিটও করে দিছি, আমার প্রয়োজনই নাই ওটা। এখন আমি আই লুক ফরওয়ার্ড যে আমার একটা বাচ্চা আছে, ডিল করো এই জিনিসটা নিয়ে, বা বেশি স্ট্রাগল থাকে কতটুকু, যেহেতু মেয়ে এখন আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে। ও প্রশ্ন করে, ও খুব সুন্দর সুন্দর করে প্রশ্ন করে। আমার মেয়ে ভীষণ সুন্দর করে কথা বলে, মাশাআল্লাহ। ওর কনভারসেশন ইংলিশে খুব ফ্লুয়েন্টলি কথা বলে। ও জিজ্ঞেস করে যে, আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করে না, ডিফারেন্টভাবে জিজ্ঞেস করে। তখন আমি ওকে সত্যি কথাগুলো বলি। আমার কাজ হচ্ছে ওকে এমনভাবে ছোটবেলা থেকে বড় করা যাতে ওর কাছে কোনো কিছু শখ মনে না হয়। আমি ওকে সব বলি, এখনকার যুগে যত রকমের পরিবার হতে পারে, বাবা মা সন্তান পরিবার, মা সন্তান পরিবার, বাবা সন্তান পরিবার, শুধু বাবার সাথে সন্তানের পরিবার, এবং শুধু মার সাথে সন্তানের পরিবার, এবং এমনও হতে পারে এমন কোনো একটা পরিবার যেখানে আসলে বাবা মা কেউই নাই, দাদা দাদি আছে, না হলে নানা নানি আছে। আমি ওকে ছোটবেলা থেকে এগুলো বোঝানোর চেষ্টা করি, এবং ও ব্যাপারটা বুঝে খুব নর্মালি অ্যাকসেপ্ট করে। ও আমাকে জিজ্ঞেস করেছে অনেকবার, আমি আমার মতো করে বুঝেছি। আমার মেয়ে মাশাআল্লাহ ভীষণ লক্ষ্মী বাচ্চা, ও সব কিছু বোঝে, ও আমার চেয়ে বেশি বুঝে আমার মাঝে মাঝে মনে হয়। সো আমি আই এম সো গ্ল্যাড, শুকর আলহামদুলিল্লাহ, যে এত কিছুর মাঝে আমার পেছনে ফিরে আসলে তাকানোর কোনো দরকার আমার কাছে নাই। এটা আমি আমরা চাই তুমি সামনে এগিয়ে যাও, এবং আমি একদম শেষটা জানতে চাই তোমার ক্যারিয়ার পাথ, সামনে ফিউচারে কি ভাবছো, ক্যারিয়ার প্ল্যান কি এবং জীবনের প্ল্যান কি ফিউচারে, সেটা নিয়ে একটু শেষ করতে চাই, জানতে চাই তোমার কাছে ফিউচার প্ল্যানটা। সর্বোচ্চ 3 দিনের প্ল্যান করা থাকে গো। আচ্ছা, এর বেশি আর প্ল্যান করা থাকে না। কিন্তু একটা গোল তো থাকে মানুষের লাইফের, একটা বা লক্ষ্য থাকে যে আমি এখানে নিজেকে দেখতে চাই, এখানে পৌঁছতে চাই। সেই স্বপ্নটা নিজেকে নিয়ে হোক, গান নিয়ে হোক, নিজের মেয়েকে নিয়ে হোক। গত কিছু বছর ধরে যখনই আমি এডেলের কনসার্ট দেখি, ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি খালি রিয়েলাইজ করে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি হাসতে থাকি, আমার চোখ দিয়ে পানি পড়ে। মানে আমি জীবনে এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে চাই। আমার মোটামুটি বাকেট লিস্ট কম বেশি সবই পূরণ করে ফেলেছে, খুব বেশি যে বাকি আছে তা না। এখন যা কিছু স্বপ্ন সেটা মেয়েকে নিয়ে। আমার নিজের জন্য যদি কোনো স্বপ্ন থেকে থাকে, আমি আসলে ওই ভেন্যুগুলোতে গান করতে চাই যেসব ভেন্যুতে আমার গান আমার সাথে চিৎকার করে লাখ লাখ অডিয়েন্স একসাথে গান গাবে। এর চেয়ে বেশি চাওয়া সত্যি বলতে আমার আর কোনো কিছুই নাই, বিকজ বাকি যা কিছু আছে শুকর আলহামদুলিল্লাহ। আই হ্যাভ আ বিউটিফুল ডটার, আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি উইথ মাই প্যারেন্টস, আই হ্যাভ লাভলি ফ্রেন্ডস দ্যাট আই ক্যান লুক আপ টু। এর বেশি তুমি জীবনে কি চাও? দিন শেষে ঘুমাতে যাওয়ার সময় তুমি শুকর আলহামদুলিল্লাহ বলে আরাম করে ঘুমায় যাচ্ছ, এর চেয়ে শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে আছে? এক্স্যাক্টলি খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিতে পেরে। শেষ করতে হবে, শেষ করার আগে তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। দর্শকদেরকে আসলে বলার কিছু নেই, দর্শকরা এত বছর ধরে সাপোর্ট করে এসেছেন, সামনেও আমি বিশ্বাস করি সাপোর্ট করবেন। শুধু এতটুকু বলবো, পৃথিবীতে অনেক কিছু ঘটে যাবে, নিজের সাথে সৎ থাকবেন, আপনার চারপাশের মানুষের সাথে সৎ থাকবেন,
ন্যায়কে ন্যায় বলতে পারবেন, অন্যায়কে অন্যায় বলতে পারবেন। এর চেয়ে বেশি চাওয়া আসলে আমার পৃথিবীতে কারো কাছেই কোনো কিছু নাই। তোমার পাশের মানুষটাকে তুমি মানুষ হিসেবে ট্রিট করো, দ্যাট উড বি এনাফ। পাশের মানুষটাকে যত্ন নেবেন, সে যেই হোক না কেন, যত বড় হোক যত ছোট হোক, আপনার সম্মান আপনাকে অনেকটুকু উপরে উঠিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ আর্নিক। দারুণ একটা গল্প হলো, আড্ডা হলো, জানা হলো তোমার লাইফের চড়াই উতরাইগুলো নিয়েও। আশা করি জীবনে অনেকটা এগিয়ে যাবে, লক্ষ্যে পৌঁছে যাবে। আজকের মতো দর্শক এখানেই বিদায় নিতে হচ্ছে RTVর জুম বক্স থেকে। নেক্সট পর্বে অর্থাৎ আগামী পর্বে আবারও নতুন অতিথি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, RTVর সাথে থাকবেন।